আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম যে কিভাবে একটি জার্নাল পেপার লিখতে হয় বা জার্নাল আর্টিকেল লিখতে হয়। তো এই পর্যন্ত আ অনেকগুলো লেকচার হয়ে গেছে বা লাইভ ক্লাস হয়ে গেছে এবং লাইভ ক্লাসগুলোতে আমি অলরেডি কিভাবে একটা জার্নাল পেপারের ব্যাকগ্রাউন্ড লিখতে হয় বা কিভাবে টাইটেলটা লিখতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড লিখতে হয়। ব্যাকগ্রাউন্ড বলতে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের যে ছোট, ছোট পোরশনগুলোতে ইম্পোর্টেন্স দিতে হয় সেগুলো কিভাবে লিখতে হয়। আ মেথোডোলজি, রিসার্চ রেজাল্ট, ডিসকাশন এই প্রত্যেকটা পোরশন নিয়ে কিন্তু ইন্ডিভিজুয়ালি আ একেকটা লাইভ ক্লাসে আমি আ আলোচনা করছি এবং বিস্তারিত সকল কিছু জানানোর চেষ্টা করছি। তো আজকে আমি অলমোস্ট শেষের দিকে এসে গেছি এই টপিকটার। খুব ইম্পোর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে কনক্লুশন এবং রেফারেন্স এবং সাইটেশন। এই পোরশনগুলো কিভাবে লিখতে হয় এটা নিয়ে আলোচনা করব। কনক্লুশন পোরশনটা দেখতে ছোট হলেও বেশ ট্রিকি একটা পোরশন এবং আ যেহেতু পুরো একটা রিসার্চ পেপারের মেইন ফাইন্ডিংস গুলো বা ডাইরেকশনটা খুব অল্প কিছু কথায় কনক্লুশনে লিখতে হয়। তাই এটা আ বেশ আমি মনে করি যে একটা রিসার্চ পেপার রাইটিং এর যদি খুব ডিফিকাল্ট ২ টা পোরশন হয়, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং একটা হচ্ছে কনক্লুশন। তো আসলে কনক্লুশন কি? যদি আমরা এটা সবাই জানি, তারপরেও যদি একটা রিসার্চ পেপারের কনক্লুশন কি? এটা চিন্তা করতে যাই, তাহলে খুব সহজ ভাষায় বলতে হয় যে একটা পুরো রিসার্চ পেপারের যে মেইন ফাইন্ডিংস এবং মেইন পয়েন্ট গুলো আছে, সেগুলোকে খুব সংক্ষিপ্ত আকারে গুছায় একটা ফিনিশিং টানাটাই হচ্ছে কনক্লুশন। আ আর কনক্লুশন পোরশনটা এমন হতে হবে যাতে একজন রিডার সে হোক ওই যে ফিল্ডে আপনি পেপারটা লিখছেন সে ফিল্ডের অথবা নতুন কোনো রিডার যেই হোক না কেন, সে যদি আপনার কনক্লুশনটা পড়ে সে এট লিস্ট একটা ক্লিয়ার আইডিয়া পাবে আপনার আম যে রিসার্চ পেপারটা আছে সেটার মেইন যে পয়েন্ট গুলো সেগুলো সম্পর্কে। তো আম এখন কনক্লুশন কি সেটা তো বুঝলাম যে এক কথায় পুরো রিসার্চ পেপারটার মেইন পয়েন্ট গুলো, মেইন ফাইন্ডিংস গুলো খুবই স্বল্প কথায় ক্লিয়ার ভাবে আ লিখে একটা রিসার্চ পেপারের ফিনিশিং টানাটাকেই বলা হয় কনক্লুশন। এখন কনক্লুশন এর কিন্তু বেশ কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স, আমি বলব যে ক্যারেক্টারিস্টিক্স অথবা আপনি কি পয়েন্টও বলতে পারেন, যেগুলো লেখার সময় আ কনক্লুশন লেখার সময় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। ১ম ক্যারেক্টারিস্টিক্সই বলেন আর কি পয়েন্টই বলেন, সেটা হচ্ছে এটা অবশ্যই খুব ক্লিয়ার হতে হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অ অনেক অভিজ্ঞ গবেষকও ওই রিসার্চ পেপারে কনক্লুশন লিখতে যেয়ে বেশ একটু পেঁচায় ফেলে। আ যা যাতে করে হয় কি পুরো কনক্লুশনটা পড়ে আপনার রিসার্চ পেপারটা সম্পর্কে মেইন আইডিয়াটুকু পেতে সমস্যা হয়। এটা আসলে হওয়া যাবে না। কনক্লুশন যদি ক্লিয়ার না হয়, কনক্লুশন যদি অস্পষ্ট হয় বা বেশ একটু পেঁচানো টাইপের হয়, আ অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার রিসার্চ পেপারটার আ একটা মেজর রিভিশন ব্যাক করার একটা সম্ভাবনা থাকে। যদি কনক্লুশন এর সাথে মেইন ফাইন্ডিংস গুলোর মিল না থাকে, ব্যাপারগুলো এরকম হয়। তো কনক্লুশনটা হতে হবে ক্লিয়ার এবং মেইন ফাইন্ডিংস গুলোর উপর ভিত্তি করে। সামারি অফ দ্য কি পয়েন্ট, ওই যে যেটা বললাম যে মেইন ফাইন্ডিংস গুলো, অর্থাৎ মেইন যে পয়েন্ট গুলো আছে আপনার রিসার্চ পেপারের, সেই মেইন পয়েন্ট গুলোর সামারিটাই হবে কনক্লুশন। কানেক্ট দ্য সিগনিফিকেন্সি অর রেজাল্টস অফ দ্য মেইন পয়েন্ট, এবং আপনার যে মেইন পয়েন্ট বা মেইন রেজাল্ট গুলো আছে, অবশ্যই এই রেজাল্ট গুলো কোনো সিগনিফিকেন্সি বা ইম্পর্টেন্স থাকবে, তাই না? আ যদি আমাদের বাস্তবিক জীবনের রেজাল্টের কোনো ইম্পর্টেন্স না থাকে তাহলে তো আমরা গবেষণাই করতাম না। তো এই যে মেইন যে পয়েন্ট গুলো আছে এগুলোর সিগনিফিকেন্সি সাথে কানেক্টেড থাকতে হবে আমাদের কনক্লুশনটা। এবং
ফিউচার রিসার্চ পসিবিলিটিস, অর্থাৎ ফিউচার ডাইরেকশন বা আপনার যে গবেষণাটা আছে এটার উপরে ভিত্তি করে ভবিষ্যতে কিরকম গবেষণা হতে পারে এই বিষয়গুলোরও কিছুটা ডিরেকশন কিন্তু কনক্লুশনে থাকতে হবে। তো এতক্ষণ ধরে আমি কিন্তু কনক্লুশনের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স বা মেইন পয়েন্ট যেটাই বলেন না কেন সেটা নিয়ে খুব সংক্ষেপে বললাম। এখন আমরা যখন একটা কনক্লুশন লিখতে যাব, হ্যাঁ, তখন আমাদের কতগুলো কি থিম মাথায় রাখতে হবে। তো আমি চেষ্টা করছি পয়েন্ট বাই পয়েন্ট একটু সহজভাবে এই পয়েন্টগুলো লেখার। এখন ব্যাপারটা এরকম না যে আপনাকে আমার হচ্ছে যে পয়েন্টগুলো আছে হুবহু একটার পর একটা ওইভাবেই লিখতে হবে না, এটা শুধু আপনার বোঝার সুবিধার জন্য। আপনারা এই পয়েন্ট কয়েকটা কনক্লুশনে উল্লেখ করার বা চেষ্টা করবেন, দু একটা মিস যেতেই পারে, এটা এমন কিছু না। তো প্রথম পয়েন্টটা হচ্ছে রিস্টেট দ্য রিসার্চ প্রবলেম অ্যান্ড অবজেক্টিভ, অর্থাৎ আমাদের যে গবেষণা কাজটা আছে এটা অবশ্যই নির্দিষ্ট একটা রিসার্চ, একটা বা এক বা একাধিক রিসার্চ প্রবলেম এবং অবজেক্টিভের উপর ভিত্তি করেই আমরা গবেষণাটা করেছি, তাই না? এখন সেই প্রবলেম এবং অবজেক্টিভটা কিন্তু অলরেডি আমরা ইন্ট্রোডাকশন যে সেকশনটা সেখানে উল্লেখ করছি এবং সেটাকে বেস ধরে 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 রেজাল্ট ডিসকাশন পর্যন্ত আসছি। কনক্লুশনে আপনার এই রিসার্চ প্রবলেম বা রিসার্চ অবজেক্টিভ, যে মেইন প্রবলেম বা অবজেক্টিভ আছে সেটাকে খুবই সংক্ষিপ্ত আকারে উল্লেখ করতে হবে। দ্বিতীয়ত, সামারাইজ ইওর মেইন ফাইন্ডিংস, অর্থাৎ আপনি আপনার রিসার্চ প্রবলেম এবং অবজেক্টিভটা উল্লেখ করলেন, এরপরে এই প্রবলেম এবং অবজেক্টিভকে ভিত্তি ধরে রিসার্চটা করার পরে যে ফাইন্ডিংসগুলো পাইলেন তার মধ্যখান থেকে মেইন যে ফাইন্ডিংসগুলো আসলে সেটা উল্লেখ করতে হবে। আসলে একটা রিসার্চের কিন্তু অনেকগুলো ফাইন্ডিংস সাধারণত থাকে, আমরা একটা দুটো ফাইন্ডিংস পাই না, তাই না? আমরা কি সব ফাইন্ডিংসগুলো কনক্লুশনে উল্লেখ করতে পারবো? পারবো না। মেইন যে ফাইন্ডিংসটা, যে ফাইন্ডিংসগুলোতে মেইনলি আমরা ফোকাস করছি ডিপলি, সেই ফাইন্ডিংসগুলো উল্লেখ করব। আর এখানে আমি রেড কালার দিয়ে একটা সেন্টেন্স লিখছি যে নতুন কোনো ডেটা অথবা রেজাল্ট আমরা কনক্লুশনে ইন্ট্রোডিউস করব না বা ঢোকায় দিব না। অর্থাৎ আমার হচ্ছে পুরো রিসার্চটাতে হয়তোবা অনেকগুলো ডেটা জেনারেট হয়েছে, সেখান থেকে আমি বিভিন্ন প্যারামিটার ইউজ করে মেইন কিছু ফাইন্ডিংস, মেইন কিছু ডেটা ফোকাস করছি আমার পুরো রিসার্চ পেপারটাতে। এখন শেষ মুহূর্তে যে আমার মনে হতেই পারে আরেকটা ডেটা যেটা আমি আমার মেইন রিসার্চ পেপারটায় ইন্ট্রোডিউস করিনি, আমার মনে হতেই পারে এই ডেটাটা ইম্পর্টেন্ট। আবার আমার মনে এটাও হতে পারে যেহেতু পুরো পেপারটা আমি লিখে ফেলছি, আবার এই ডেটাটা ঢোকাতে গেলে সবকিছু এলোমেলো হবে, অতএব এটা আমি পুরো পেপারে না ঢোকাই কনক্লুশনে ঢোকাই দিই। এরকমটা আসলে মনে হওয়া যাবে না। যখনই আপনি একটা নতুন ডেটা বা রেজাল্ট কনক্লুশনে ঢোকাতে যাবেন তখনই আপনার হচ্ছে পুরো রিসার্চটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে যে শুরু থেকে এই রেজাল্ট থাকলো না, হঠাৎ করে এটা কোথা থেকে আসলো। তো কনক্লুশনে নতুন কোনো ডেটা রেজাল্ট কিছু ঢোকানো যাবে না। শুধুমাত্র আপনি অলরেডি আপনার রেজাল্ট থেকে ডিসকাশন পর্যন্ত যে ডেটা বা রেজাল্টগুলো প্রেজেন্ট করছেন, উল্লেখ করছেন, সেগুলোই আপনি কনক্লুশনে রাখবেন। 3 নম্বর পয়েন্টটা, ডিসকাস দ্য সিগনিফিকেন্সি অফ ইয়োর ফাইন্ডিংস, অর্থাৎ আপনার ফাইন্ডিংসগুলো ইম্পর্টেন্ট কেন, আপনার ফাইন্ডিংসগুলো কিভাবে এক্সিস্টিং যে নলেজগুলো আছে সেগুলোকে আরো অগ্রসর করতে সাহায্য করবে। হ্যাঁ, এই পয়েন্ট অবশ্যই কনক্লুশনে আপনি ঢোকানোর চেষ্টা করবেন। এবং সিগনিফিকেন্সি যখন আপনি উল্লেখ করবেন
তখন চেষ্টা করবেন এর প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল যে ইমপ্লিকেশনগুলো আছে সেগুলো হাইলাইট করা। ফর এক্সাম্পল, আপনি আমি সবসময়, যেহেতু আমি আসলে এগ্রিকালচারাল স্টুডেন্ট, আমি চেষ্টা করি এগ্রিকালচার দিয়ে উদাহরণগুলো টানার। তো মনে করেন যে আপনি কোনো একটা এগ্রিকালচারাল ক্রপের নিয়ে গবেষণা করছেন। এই ক্রপটা প্র্যাকটিক্যালি আমাদের খাদ্যাভাব দূর করতে অথবা ইন্ডাস্ট্রিতে কিভাবে হেল্পফুল হতে পারে বা ইম্প্যাক্ট ফেলতে পারে, এই যে এইভাবে এই পয়েন্টগুলোকে আপনাকে হাইলাইট করে সিগনিফিকেন্সের সাথে এক করে লিখতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার পেপারটার কিন্তু ইম্পর্টেন্সটা বা আপনার পেপারটার গুরুত্বটা আরো বাড়িয়ে দিবে, একসেপ্ট হওয়ার রেটটাও হয়তো বাড়াবে। 5 নম্বর পয়েন্ট, অ্যাকনোলেজ দ্য লিমিটেশন। যদি থেকে থাকে, আমরা জানি যে আসলে যে কোনো গবেষণাই আসলে লিমিটেশনের বাহিরে নাই। প্রত্যেকটা গবেষণারই কিছু না কিছু লিমিটেশন থাকে। সেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো হোক অথবা আদার ফ্যাক্টরগুলো হোক, যে কোনো ফ্যাক্টর কিন্তু লিমিটেশন থাকে। যদি আপনার মনে হয় যে যে লিমিটেশনটা আপনার এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কাজ করছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তাহলে সেটা চেষ্টা করবেন কনক্লুশনে উল্লেখ করার। কিন্তু ব্যাপারটা যদি খুব গুরুত্বপূর্ণ কিছু না হয়ে থাকে, তাহলে উল্লেখ না করলেও হবে। ফর এক্সাম্পল, সাধারণত দেখা যায় আমরা যদি ক্রপ নিয়ে কোনো একটা গবেষণা কাজ করতে যাই এবং সেটা ল্যাবরেটরি কন্ডিশনে হয়, তাহলে হয়তোবা আমরা যে টেম্পারেচার, যে লাইট, যে এনভায়রনমেন্টটাতে করতে যাচ্ছি সেটা কন্ট্রোলভাবে করতে পারি। কিন্তু কখনো যদি আমরা কোনো একটা খোলা মাঠে এই গবেষণাটা করতে যাই, তাহলে কিন্তু কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে। যেমন আমাদের টেম্পারেচার বা লাইটে ভেরিয়েশন আসতে পারে, হ্যাঁ? বা কন্ট্রোলটা একদম এক্সাক্ট টেম্পারেচার, লাইট, এনভায়রনমেন্টাল কন্ডিশন আমরা নাও রাখতে পারি। এই ক্ষেত্রগুলোতে অবশ্যই আমরা ম্যাটেরিয়াল মেথডে উল্লেখ করব। সাথে অনেক সময় আমাদের রেপ্লিকেশন করতে হয় অথবা অনেক অ্যাডভান্স পদ্ধতি ফলো করে কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট গুলো করা হয়। তো দেখা যায় অনেক সময় রেপ্লিকেশন যত বেশি হয় তত ভালো, কিন্তু কোনো একটা লিমিটেশনের কারণে আমি ২ টা রেপ্লিকেশন করছি। অথবা বর্তমানে আরো অ্যাডভান্স কোনো পদ্ধতি অ্যাভেলেবেল আছে, কিন্তু সেটা না করে আমি পুরাতন কোনো পদ্ধতি ফলো করে হচ্ছে করছি। এই যে এরকম যদি কোনো উম হচ্ছে লিমিটেশন থাকে, যেটা খুব মেজর ভূমিকা পালন করতে পারে আপনার রেজাল্টের ক্ষেত্রে, সেটা অবশ্যই হচ্ছে উল্লেখ করতে হবে। সাজেস্ট ডিরেকশন ফর ফিউচার রিসার্চ, অর্থাৎ আপনার এই রিসার্চটা বা আপনার যে রিসার্চ এরিয়াটা আছে, রিসার্চ কোশ্চেনটা আছে, সেটা কিভাবে পরবর্তী রিসার্চগুলোর দিকে যেতে পারে সেটারও কিন্তু একটা ডিরেকশনের দিকে আপনাকে যেতে হবে কনক্লুশনে। এবং ফাইনালি একটা স্টেটমেন্ট দিয়ে আপনার কনক্লুশনটা এন্ডিং টানতে হবে। স্টেটমেন্ট বলতে একটা স্ট্রং, একটা কনসাইজ একটা স্টেটমেন্ট, একটা সেন্টেন্স দিয়ে আপনার যে কনক্লুশনটা আছে সেটা এন্ডিং টানতে হবে। এখানে আমি হচ্ছে একটা কনক্লুশন উদাহরণ হিসেবে দিয়েছি। তো এই যে কিভাবে একটি জার্নাল পেপার লিখতে হয়, এই টপিকের শুরু থেকে উদাহরণ হিসেবে কিন্তু আমি এই পেপারটা ইউজ করছি। ট্রান্সক্রিপ্টমিক অ্যানালাইসিস প্রোভাইডস নিউ ইনসাইট ইনটু দ্য টলারেন্স মেকানিজম অফ গ্রিন ম্যাক্রোঅ্যালগি আলভা প্রলিফেরা টু হাই টেম্পারেচার অ্যান্ড লাইট স্ট্রেস। আমি কিন্তু শুরু থেকে এই পেপারটা ইউজ করছি। এই পেপারের কনক্লুশনটা আমি এখানে তুলে ধরছি। যদি একটু ভেঙে বলতে যাই, for this study we analyzed the transcriptome of green macroalgae alba prolifera when exposed to different stress conditions. Our focus was on identifying stress-related genes and pathways. অর্থাৎ আপনি যদি এই যে একটু আগে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো
থাকতে হবে একটা কনক্লুশনে। আমি বলছিলাম সেটার প্রথম পয়েন্টটাই মনে করেন স্টেট দ্য রিসার্চ প্রবলেম অ্যান্ড অবজেক্টিভস। প্রথম পয়েন্টটা কিন্তু এটা ছিল। আমাদের এই কনক্লুশনটাতেও প্রথমেই কিন্তু আমাদের যে রিসার্চ প্রবলেমটা ছিল এবং রিসার্চ অবজেক্টিভটা ছিল সেটা উল্লেখ করে আমরা এটা লেখা শুরু করছি। সেকেন্ডে লিখেছি the analysis results demonstrate the variety of stress responsive pathways and gene expression changes in response to the changing marine environment। অর্থাৎ এই পুরো রিসার্চটাতে আমি কতগুলো স্ট্রেস রেসপন্সিভ পাথওয়েজ এবং জিন নিয়ে কাজ করেছি এবং স্ট্রেসফুল কন্ডিশনে এই পাথওয়ে এবং জিনগুলোতে কিরকম চেঞ্জ হচ্ছে এইটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। অর্থাৎ সেকেন্ড পয়েন্টটাও কিন্তু এখানে ফুলফিল হলো, অর্থাৎ আমার যে রিসার্চ পেপারের মেইন ফাইন্ডিংস সেটা কিন্তু আমি এখানে সামারাইজ করছি। এখন 3 নম্বরে যদি যাই, আরেকটু পড়লে দেখব those results provided important insight into the susceptibility of alboprolifera to different abiotic stress conditions and have the potential to estimate future genetic biodiversity in climate change scenarios। এখানে আমি কি করছি যে আমার ফাইন্ডিংসগুলো আছে, এই ফাইন্ডিংসগুলো ভবিষ্যতে ফাইন্ডিংসগুলোর সিগনিফিকেন্সি কি, হ্যাঁ, এবং এই যে আমাদের পৃথিবীটার ক্লাইমেট প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট পরিবর্তনের কারণে আমরা জানি যে বায়োডাইভার্সিটির তে অনেক বড় একটা পরিবর্তন আসছে, তাই না? তো এই রেজাল্টগুলো কিভাবে এই ক্লাইমেট চেঞ্জ এবং জেনেটিক ক্লাইমেট চেঞ্জের কারণে যে বর্তমানে জেনেটিক বায়োডাইভার্সিটিগুলো তৈরি হচ্ছে এবং ফিউচারে আরও বেশি হবে, এগুলোর উপরে কিভাবে প্রভাব ফেলবে এবং কিভাবে আমার রেজাল্টটা আমি সিগনিফিকেন্টলি ইউজ করতে করে এর একটা সমাধানের দিকে যেতে পারবো, এরকম কিন্তু একটা হচ্ছে গাইডলাইন আমি এখানে দিয়েছি। এবং সবশেষে future studies are necessary, focusing on specific genes and pathways to find out how changes in specific genes and pathways optimize the stress condition for survival and growth। অর্থাৎ আমি যে জিন এবং পাথওয়েগুলো নিয়ে কাজ করলাম, এই জিন এবং পাথওয়েগুলো আরো কিভাবে ডিপলি স্টাডি করলে আমরা আরো হাই সার্ভাইভাল রেট, হাই গ্রোথ রেটের আলভা প্রলিফেরা পাবো, সেটার একটা ফিউচার ডিরেকশন কিন্তু এখানে দিয়েছি। অর্থাৎ আমি অলমোস্ট যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করলাম বা বললাম যে একটা কনক্লুশনে এই পয়েন্টগুলো থাকতে হবে, এমনটা না যে প্রত্যেকটাই বাধ্যতামূলক থাকতে হবে, তবে আমরা চেষ্টা করব বেশিরভাগগুলোই রাখার, স্পেশালি রিসার্চ প্রবলেম অ্যান্ড অবজেক্টিভস, মেইন ফাইন্ডিংস, ফিউচার ডিরেকশন, সিগনিফিকেন্সি, এই পয়েন্টগুলো হচ্ছে কনক্লুশনে উল্লেখ করার। তো এখন ওভারঅল অর্থাৎ কনক্লুশনে আসলে এটা খুব একটা ডিফিকাল্ট পোর্শন না, হ্যাঁ, যেহেতু আমরা অলরেডি একটা রিসার্চ পেপার লিখে ফেলছি। কনক্লুশনে আসার আগে আমরা জানি মেইন আমাদের উদ্দেশ্য কি ছিল, অবজেক্টিভ কি ছিল, আমাদের রিসার্চ কোশ্চেন কি ছিল, এবং আমাদের মেইন ফাইন্ডিংস কি, আমাদের ফিউচার ডিরেকশন কি। সো আসলে কনক্লুশন পোর্শনটা এগুলোকে সব একত্রিত করে সামারাইজ করে লেখাটা খুব একটা কঠিন পোর্শন না, একটু ট্রিকি। সো যত বেশি প্র্যাকটিস করবেন বা যত বেশি রিভিশন দিবেন কনক্লুশনটা লেখার পরে, তত ইমপ্রুভ করবে। আর আমি বরাবরের মতোই এখানেও একটা কথা বলবো যে চেষ্টা করবেন আপনি কোন জার্নালে সাবমিট করতে চাচ্ছেন আপনার পেপারটা, সেই জার্নালের ফরম্যাট বা সেই জার্নালের
পাবলিশড হয়েছে এমন কিছু পেপার দেখে আপনি কনক্লুশনটা কিন্তু একটা ফরম্যাট দাঁড় করাতে পারেন। আরো চেষ্টা করতে পারেন খুব ভালো ইমপ্যাক্ট ফ্যাক্টরি জার্নালগুলো কিভাবে লিখে কনক্লুশন বা অ্যাবস্ট্রাক্ট এটা ফলো করার। আসলে সবাই সবসময় যে ফলো করে লিখতে হয় তা না। কিন্তু বিশেষ করে আমরা যারা নতুন একেবারেই ১ম বারের মতো লিখছি, তাদের ক্ষেত্রে এই যে পূর্বে পাবলিশড হওয়া ভালো ইমপ্যাক্ট ফ্যাক্টরি জার্নালে পাবলিশড হওয়া কোনো একটা পেপার ফলো করে লেখার চেষ্টা করাটা একটা ভালো প্র্যাকটিসের উপায়। নিজের লেখার কোয়ালিটি ইমপ্রুভ করার একটা ভালো উপায়। আ আপনি লিখবেন এবং অন্য একটা পেপার যেটা অলরেডি একটা ভালো ইমপ্যাক্ট ফ্যাক্টরি জার্নালে পাবলিশড হইছে, সেটার সাথে আপনার লেখাটা তুলনা করবেন। চেষ্টা করবেন যে তাদের এবং আপনার মাঝে পার্থক্যটা কোথায়? যেহেতু আসলে যে পর্যায়ে যে আপনার রিসার্চ পেপার একটা লিখবেন, সে পর্যায়ে কিন্তু আ এরকম আমাদের কেউ থাকবে না যে একদম পয়েন্ট বাই পয়েন্ট ধরে, ধরে আপনাকে রিভিশন দিয়ে দিবে। আপনার নিজের ভুল, আপনার নিজের ইমপ্রুভমেন্ট নিজেকেই করতে হবে। চেষ্টা করবেন খুব ভালো ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশড হইছে, আ এমন আপনার রিলেটেড টপিকের পেপারগুলো খুঁজে বের করে তাদের সাথে আপনার লেখাটাকে কম্পেয়ার করা। তারা ঠিক কিভাবে মেইন পয়েন্টগুলো ফোকাস করছে, সেভাবে আপনারও চেষ্টা করা বা তারা কিভাবে বিভিন্ন পয়েন্টগুলো আম হচ্ছে ব্যাখ্যা করছে, কিভাবে অন্য পেপারগুলোকে সাইটেশন করে হচ্ছে তাদের যে রেজাল্টটা আছে সেটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে, একইভাবে আপনিও চেষ্টা করবেন। যত বেশি লিখবেন, যত বেশি ১ম বারে হয়তোবা পারফেক্ট হবে না, বাট যত বেশি রিভিশন দিবেন, যত বেশি লিখবেন, যত বেশি চেষ্টা করবেন, তত বেশি আপনার লেখা ইমপ্রুভ হবে। আ রিসার্চের এক আমি মনে করি যে সবশেষে একটাই রুলস, যত মনোযোগ দিয়ে আগের পাবলিশড পেপার পড়বেন এবং আপনার পেপারটা সেই অনুযায়ী যত মনোযোগ দিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, আপনি তত বেশি শিখবেন, তত ভালো পেপার লিখতে পারবেন। এর উপরে আসলে আর কিছু হয় না। এখন কনক্লুশন তো গেল। আ সেই ইন্ট্রোডাকশন থেকে শেষ পর্যন্ত আমি বারবার আমরা একটা কথাই ভুলে যাচ্ছি যে প্রিভিয়াসলি পাবলিশড পেপার সাইট করতে হবে। প্রিভিয়াসলি পাবলিশড পেপার এই একটা কথাই কিন্তু আমরা বারবার বলছি। তো এই যে প্রিভিয়াসলি পাবলিশড পেপার বা আগে পাবলিশড হয়ে গেছে এমন পেপারগুলো যে আমি আমার পুরো পেপারটাতে ইউজ করছি বা আমার আর্টিকেলটাতে ইউজ করছি। শুধু কি ইউজ করলেই হবে? হবে না। প্রপার সাইটেশন কিন্তু করতে হবে। দেখা গেল যে আপনার একটা রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার সাইটেশনটা আপনি প্রপারলি করেন নাই। আ সেক্ষেত্রে কিন্তু আপনার পেপারটা রিজেক্ট হওয়ার বা মেজর রিভিশন ব্যাক হওয়ার একটা বড় পসিবিলিটি থাকবে। সো সাইটেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সাইটেশনটা আসলে কি? ওই যে বললাম যে আপনার পেপারটাকে আরো বেশি এস্টাবলিশড এবং যুক্তিসঙ্গত করার জন্য আপনার রেজাল্ট রিলেটেড আগে যে রেজাল্টগুলো পাইছেন, আপনার রেজাল্টটাকে এস্টাবলিশড করার জন্য আগের যে রেজাল্টগুলো ইউজ করতে হচ্ছে, সেগুলোকে সুন্দরভাবে একটা নথিভুক্ত করা আ পদ্ধতিটাই হচ্ছে সাইটেশন। এখন সাইটেশনের আ আসলে কয়েক রকম স্টাইল হয়ে থাকে। যেমন এপিএ স্টাইল, আইইই স্টাইল, এমএলএ স্টাইল, হার্ভার্ড স্টাইল, শিকাগো স্টাইল। আর একেকটা স্টাইলের লেখার ধরন তো অবশ্যই আলাদা। আপনি কিভাবে বুঝবেন যে কোন স্টাইলে সাইটেশন করবেন? ওই যে আপনি যে জার্নাল পেপারে সাবমিট করতে চান, সেই জার্নাল পেপারের এর জন্য প্রপার গাইডলাইন দেওয়া থাকবে। এখন গাইডলাইনে যদি নাম দেখে আপনি বুঝতে অসুবিধা হয় যে আসলে এপিএ স্টাইল কোনটা আমি তো জানি না। যদিও ইন্টারনেটের যুগে এটা সহজেই খুঁজে বের করা যায়। তারপরও মনে করেন আপনি জানেন না বা আপনার কনফিউশন আছে। সেক্ষেত্রে কি করবেন? আপনি যেই জার্নালটায় সাবমিট করতে চান, সেই জার্নালে পাবলিশড হয়েছে এমন একটা পেপার আপনি ডাউনলোড দিয়ে নিবেন। পেপারটা ডাউনলোড দিয়ে দেখবেন তারা কিভাবে সাইটেশনটা করেছে। ঠিক আছে? তো আপনি সেভাবে ফলো করে এটা করতে পারেন। তো আমি এখানে কিছুটা ব্যাখ্যায় আসছি যে এপিএ স্টাইল বা আদার স্টাইলগুলো কিভাবে লিখতে হয়। আমি এখানে উদাহরণ হিসেবে আসলে ২ টা স্টাইলই খালি দিয়েছি।
কারণ মূলত রিসার্চ পেপারগুলোতে এই দুটো স্টাইলেই সাজেশন লেখা হয়, হয় এপিএ স্টাইল না হলে আইইই স্টাইলে। এপিএ স্টাইলে কি করা হয়? এপিএ স্টাইলে অথরের নাম এবং সাল উল্লেখ করে সাইটেশন করা হয়। অথর যদি একজন হয়, অথরের নাম কমা দিয়ে সাল উল্লেখ করা হয়। অথর যদি দুজন হয়, মাঝে একটা অ্যান্ড ইউজ করা হয়। এবং অথর যদি দুইয়ের অধিক হয়, তাহলে অথরের লাস্ট নেম এটল দিয়ে সাল উল্লেখ করা হয়। জাস্ট এতটুকুই। আর দ্বিতীয় যে স্টাইল, সেখানে আসলে অথরের নাম উল্লেখ করা হয় না, 1 2 3 4 করে ব্র্যাকেটে হচ্ছে নাম্বার দিয়ে লেখা হয় সাইটেশনটা। আর এই 1 2 3 4 নাম্বারটা মেনটেন করে রেফারেন্স কোড লিখতে হয়। আচ্ছা, এখানে ওই যে পেপারটা আমরা কনক্লুশনের জন্য উদাহরণ হিসেবে ব্যবহার করলাম, সেটারই ইন্ট্রোডাকশনের একটা পোর্শন আমি তুলে দিয়েছি, আপনারা যাতে সহজে সাইটেশনটা বুঝতে পারেন তার জন্য। হ্যাঁ, তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন যে এখানে আইইই স্টাইল যে সাইটেশনটার সেটা আমি হচ্ছে এখানে ব্যবহার করেছি, কারণ ওই পেপারটা হচ্ছে এমডিপিআই এর একটা জার্নাল, বায়োলজিতে পাবলিশড হয়েছিল, আর বায়োলজিতে সাইটেশনের স্টাইল এটাই বলা ছিল। এখন আপনারা যদি আরেকটু লক্ষ্য করেন যে এখানে যখন আমি একটা সাইটেশন ইউজ করছি, তখন শুধুমাত্র 1 উল্লেখ করে থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 দিছি। দুটার ক্ষেত্রে জাস্ট দুটার ভিতরে একটা কমা ইউজ করছি। কিন্তু যখনই আমার সাইটেশনের সংখ্যা 2 এর অধিক হয়ে গেছে, যেমন আপনি যদি দেখেন 4 থেকে 6 অর্থাৎ 4 5 6, 2 এর অধিকে যখন হইছে, প্রথম এবং শেষ সাইটেশন সংখ্যাটা লিখে মাঝখানে হাইফেন ইউজ করছি। সবগুলো এক এক করে উল্লেখ করার দরকার নাই। এটা দেখতে খুব ম্যাসিভ হয়ে যায়, এবং বেসিক্যালি এই পেপারের স্টাইলটা এভাবে উল্লেখ করা ছিল। তো এটা তো গেল হচ্ছে সাইটেশন। সাইটেশনের পরে আমরা আসবো হচ্ছে রেফারেন্স। রেফারেন্সটা কি? ওই যে সাইটেশনে আমরা একটা পেপার লেখার সময় বারবার বলছি যে আগের পাবলিশড পেপারগুলো ইউজ করছি, সেই পাবলিশড পেপারগুলো যে জায়গায় গুলোর ইনফরমেশন আমরা যে জায়গাটা ইউজ করছি, সে জায়গাটায় আবার আমরা সাইটেশন করেছি, তাই না? সাইটেশনের সময় কিন্তু আমরা ওই পেপারটা, যে পেপারটা থেকে আমরা ইনফরমেশনটা নিয়েছি, সেই পেপারটার ইন ডিটেইল কোনো ইনফরমেশন আমি অ্যাড করিনি। ইন ডিটেইল ইনফরমেশন অ্যাড না করে শুধুমাত্র হয় নাম উল্লেখ করে সালটা উল্লেখ করেছি, অথবা 1 2 3 4 দিয়ে উল্লেখ করছি। এখন কিন্তু ওইভাবে উল্লেখ করলে কি আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে কোন পেপার থেকে আমরা নিয়েছি ইনফরমেশনটা? পারবো না, কারণ সাধারণত এক নামের অনেকগুলো অথর হতে পারে। সেক্ষেত্রে আমরা রেফারেন্সটা লিখবো। রেফারেন্সটা মূলত সবশেষে কনক্লুশনের পরে লেখা হয়, এবং একইভাবে রেফারেন্স লেখারও বেশ কতগুলো স্টাইল আছে, যেমন এপিএ স্টাইল, আইইই স্টাইল এবং এমএলএ স্টাইল, এরকম অনেকগুলো। এক একটা স্টাইল এক একভাবে লেখা হয়, যেমন আগের মতোই এপিএ স্টাইলে দেখা যায় লাস্ট নেমটা লিখে ফার্স্ট নেমের পরে একটা ডট দেওয়া হয়, দিয়ে যদি একটা অথর থাকে তাহলে ওই নামের পরেই ব্র্যাকেটে সাল উল্লেখ করা হয়, করে পেপারের নাম, সরি, পেপারের জার্নাল পেপারটার টাইটেল, তারপর জার্নালটার নাম, ভলিউম, পেজ নাম্বার, হ্যাঁ, এগুলো সব উল্লেখ করা হয়। আবার অপরদিকে দেখা যায় যে আইইই স্টাইলে ফার্স্ট নেমের হচ্ছে সংক্ষিপ্ত আকারে লিখে লাস্ট নেম ফুল শেষে লেখা হয়, এবং হচ্ছে তারপরে টাইটেলটা লেখা হয়, তারপরে জার্নালের নাম, ভলিউম, পেজ, এবং সবার শেষে হচ্ছে সালটা লেখা হয়। এবার আবার এমএলএ স্টাইলটা আবার আরেকটু ডিফারেন্ট। আসলে এই স্টাইলগুলো মুখস্থ করা বা মনে রাখার কোনো দরকার নাই। আগেরটার মতো আবার একই কথা বলবো যে আপনি যে জার্নালে সাবমিট করতে চান,
সেই জার্নালে অথরের জন্য দেওয়া যে গাইডলাইনটা আছে, সেই গাইডলাইনে বলে দেওয়াই থাকবে যে আপনাকে রেফারেন্স কোন স্টাইলে লিখতে হবে। আবার কিছু, কিছু জার্নাল বলে দেয় যে নির্দিষ্ট কোনো স্টাইলের কথা উল্লেখ থাকে না? ওরা বলে দেয় যে আপনি যে স্টাইলে লেখেন না কেন সবগুলো একটা স্টাইল ফলো করে লিখতে হবে। তো আপনারা অথর গাইডলাইনটা দেখলেই জানতে পারবেন যে আসলে রেফারেন্স কোন নিয়মে লিখবেন। আর রেফারেন্স আ লেখার ক্ষেত্রে আরেকটা বিষয় একই রকম সাইটেশনের মতোই আমি বলব যে আপনি যদি স্টাইলটা বুঝতে আপনার সমস্যা হয়, তাহলে আপনি যেই জার্নালে সাবমিট করছেন, সেই জার্নালের আ একটা পাবলিশড পেপার আপনি ডাউনলোড দিয়ে নিবেন। ডাউনলোড দেওয়ার পরে তাদের রেফারেন্সটা কিভাবে লিখছে সেটা ফলো করে আপনারটা রেফারেন্সটা সাজানোর চেষ্টা করবেন। আচ্ছা, সাইটেশন এবং রেফারেন্সের ক্ষেত্রে আমি এখানে আরেকটা ইম্পোর্টেন্ট কথা বলতে চাই। বিশেষ করে আপনারা যদি এমন কেউ থেকে থাকেন যে ১ম বার একটা পেপার লিখছেন। আমরা যখন বিশেষ করে আমি নিজেও এই ভুলটা করছিলাম। যখন ১ম বার একটা পেপার লিখতে গেছি, দেখা গেছে যে বিশেষ করে introduction আমি অনেকগুলো previously published পেপার ইনফরমেশন ইউজ করছি, তাই না? কিন্তু আমি না যেই পেপার থেকে ইনফরমেশন গুলো নিছি, ওই পেপারটার সাথে, সাথে সাইট করে রাখিনি। আমি ভাবছি আচ্ছা আমার তো মনেই থাকবে কোন পেপার থেকে ইনফরমেশন নিছি। হয়তোবা পেপারগুলো একটা ফোল্ডারে আমি কালেক্ট করে রাখছি। কিন্তু ইনফরমেশনটা যেই পেপারটা থেকে নিছি, সেটার কোনো রকম সাইটেশন আমি করে রাখিনি সাথে, সাথে। ওই যে ভাবছি যে মনে তো থাকবেই। কিন্তু পরবর্তীতে যখন একটা পুরো introduction বা পুরো পেপারটা শেষ করে ফেলছি এবং সাবমিশনের আগে, আগে সাইটেশন এবং রেফারেন্সটা ঠিক করতে গেছি, দেখা গেছে যে আমি সবকিছু ভুলে গেছি, গুলায় ফেলছি। যে আমার কাছে আসলে সবগুলো পেপারের লিস্টই আছে। কিন্তু যেহেতু সাথে, সাথে সাইটেশন করি নাই আমি গুলায় ফেলছি। এই গুলায় ফেলার কারণে আমার তো এখন আর হাতে সময় নাই যে আমি নতুন করে আবার introduction-টা লিখবো। আমি কি করছি মানে আন্দাজে আ সাইটেশনের যে লিস্টটা আমার কাছে আসছে রেফারেন্সের ওখান থেকে আ আন্দাজে মানে টাইটেলটা দেখে, দেখে সাইটেশন বসায় দিছি। এতে করে আমার হচ্ছে পেপার কিন্তু শুরুতে অনেক, অনেকবার রিজেক্ট হয়ে গেছে। এই সাইটেশন ভুল, সাইটেশন ভুল মানে তথ্য ভুল। হয়তোবা রিভিউয়াররা বলছে যে, "তুমি এখানে এই পেপারটা সাইট করছো। কিন্তু যে ইনফরমেশন এর জন্য এই পেপারটা সাইট করছো, সেই ইনফরমেশনটাতে এই পেপারটাতেই নাই। দ্যাটস মিন তুমি আমাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছ।" এভাবে আমার পেপার কিন্তু অনেকবার হচ্ছে রিজেক্ট হইছে। এবং এই সমস্যা যে শুধু আমার ক্ষেত্রে তা না। আমি যখন হচ্ছে আমার আ কোনো সহপাঠী বা আমার জুনিয়র কারো সাথে কখনো পেপার লেখা বা এগুলো নিয়ে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, তখন দেখা যায় তাদেরও ওই একই সমস্যা। বলে যে, "আপু হচ্ছে যখন পেপার লিখছি তখন তো পেপারগুলো সব কালেক্ট করে রাখছি একটা ফোল্ডারে। কিন্তু সাথে, সাথে ওই ইনফরমেশন এর পাশে ওই পেপারটার সাইটেশনটা আমি লিখে রাখিনি। তো আমি না ভুলে গেছি।" এটা কিন্তু আসলে দেখা যায় যে আপনি আসলে 100% এফোর্ট দিছেন। কিন্তু এই ছোট একটা মিস্টেকের কারণে আপনার ইনফরমেশন গুলো এলোমেলো হয়ে গেছে। এবং সঠিক সাইটেশন না থাকার কারণে আপনার হচ্ছে ভালো জার্নালগুলো থেকে আপনার পেপারটা রিজেক্ট করে দিচ্ছে। তো শুরু থেকে একদম শুরু থেকেই আপনারা চেষ্টা করবেন খুব অর্গানাইজড ভাবে না হোক, এট লিস্ট সাইটেশন গুলো যখন যে পেপারটা সাইটেশন হিসেবে ইউজ করছেন সাথে, সাথে লিখে রাখার। আ তাহলে হচ্ছে শেষে যেয়ে খুব একটা সমস্যা হবে না এরেঞ্জ করতে। লিখে না রাখলে আসলেই দেখা যাবে যে শেষ মুহূর্তে সবকিছু দেখা যাবে যে নতুন করে করতে হচ্ছে। আচ্ছা, এই যে এতক্ষণ আমি রেফারেন্স নিয়ে কথা বললাম, রেফারেন্সের স্টাইল, রেফারেন্স কিভাবে করব এই ব্যাপারগুলো নিয়ে। এখানে আমি উদাহরণ হিসাবে কয়েকটা হচ্ছে উদাহরণ হিসাবে আ কয়েকটা হচ্ছে আ রেফারেন্সের লিস্ট দিয়েছি। তো ১ম টা হচ্ছে
এপিএ স্টাইল বা এমএলএ হার্ভার্ড স্টাইল এরকম এটা। তারপরে এতক্ষণ তো বললামই যে কয়টা স্টাইল হবে। আইইএ স্টাইল এটা হচ্ছে বেসিক্যালি নাম্বার বেস, এপিএ এমএলএ বা হার্ভার্ড স্টাইল এগুলো বেসিক্যালি অ্যালফাবেটিক্যালি হয়ে থাকে। আর একটা ব্যাপার যে রেফারেন্স লেখার সময় কনসিস্টেন্সিটা, ফরম্যাটের কনসিস্টেন্সি অর্থাৎ একই রকম যাতে হয়, হ্যাঁ, এলোমেলো হওয়া যাবে না। একই রকম ফরম্যাটে যাতে লেখা হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এবং অ্যাকুরেসি, অনেক সময় বিশেষ করে দেখা যায় যে রেফারেন্স অথরের নামগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন দেশের অথর হয়ে থাকে, অথরের নামগুলো আমাদের জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে থাকে এবং অথরের নাম লেখার সময় আমরা অনেক সময় ভুল করে ফেলি। এটা আসলে করা যাবে না। শুধু অথরের নাম না, পাবলিক সাল, টাইটেল, ভলিউম, ইস্যু নাম্বার, পেজ নাম্বার এগুলো কিন্তু সবকিছু অ্যাকুরেটলি লিখতে হবে। দরকার হলে আপনাদেরকে ডাবল চেক করতে হবে। এখন যেহেতু সাইটেশন এবং রেফারেন্স লেখাটা বেশ হচ্ছে সময় সাপেক্ষ এবং আমি বলবো যে একটু ঝামেলারও, কারণ অনেক সময় ওই যে বললাম যে আমরা মনে করি যে একটু পরে লিখবো বা পরে লিখবো, আমার তো মনে থাকবেই, এরকম করে আমরা কিন্তু হারাই ফেলি আমার ইম্পর্টেন্ট সাইটেশন গুলো, রেফারেন্স গুলো আমরা হারাই ফেলি। আবার অনেক সময় দেখা যায় যে সাইটেশন ঠিকই লিখছে অথরের নাম এবং সাল দিয়ে, আমি ভাবছি যে আরে আমি তো এই আমার ফিল্ডের সব পেপার আমার মোটামুটি পড়া, আমি পরে খুঁজে বের করতে পারবো, কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। কারণ দেখা যায় ওই নাম ওই সাল দিয়ে সার্চ দিলে আরো অনেকগুলো অথর এসে হাজির হয়ে আছে। সো রেফারেন্স এবং সাইটেশন প্রপারলি করার জন্য অনেকগুলো হেল্পফুল টুলও কিন্তু পেইড আনপেইড সব রকম টুলই অনলাইনে অ্যাভেলেবেল আছে। তার মাঝে একটা হচ্ছে মেন্টালি, এন্ডনোট, জুটেরো, এগুলো কিছু পেইড কিছু আনপেইড। তো পেইড যেগুলো আসলে পেইড গুলো যে খুব বেশি এক্সপেন্সিভ তা না, কিন্তু যেমন আমি নিজেই হচ্ছে পেইড গুলো, শেয়ার পেইড গুলো অনেক সময় কিনে ইউজ করি, আবার অনেক সময় নিজেও কিনি। তো বিভিন্ন পেজে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন। ফেসবুকে ঘাটাঘাটি করলে অনেক পেজ আছে, দেখা যায় যে পাওয়া যায় যারা ইম্পর্টেন্ট টুলগুলো আসলে শেয়ার আকারে সাময়িক 2 মাস, 1 মাস, 3 মাস সের জন্য অল্প কিছু 100, 200, 300 টাকা পে করে আপনি নিতে পারেন আসলে। আবার ফ্রি টুলও অনেক আছে। সো যেটা ফ্রি দিয়ে করা যায় করবেন, বা পেইডটাতে কমফোর্টেবল বেশি হলে করবেন। বাট সাইটেশন এবং রেফারেন্স 100% চেষ্টা করবেন শুরু থেকে সঠিকভাবে লিখে রাখার। আদারওয়াইজ একটা পেপার লেখা শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু আপনার কাছে সাইটেশন নাই, আপনি সাইটেশন হারাই ফেলছেন, রেফারেন্স হারাই ফেলছেন। এই কারণে আইদার আপনার নতুন করে লিখতে হবে, অথবা ভুলভাল সাইটেশন বা রেফারেন্সের কারণে আপনার পেপার রিজেক্ট যাবে। তো সাইটেশন এবং রেফারেন্স শুরু থেকে একদম ইন্ট্রোডাকশন থেকেই সঠিকভাবে এগুলো হচ্ছে লিখে রাখবেন, যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়। আচ্ছা, সাইটেশনের কোন ফরম্যাটে করলে ভালো হয়, এপিএ নাকি অন্য কোনো ফরম্যাটে? ওই যে ভাইয়া আসলে সাইটেশনের ব্যাপারটা যে একটু আগেই বললাম যে আপনি যে জার্নালে সাবমিট করতে চাচ্ছেন সেই জার্নালে হচ্ছে আপনি কি স্টাইলে সাইটেশন করবেন সাধারণত এটা বলে দেওয়া থাকে। হ্যাঁ, তো বেটার হয় আপনি হচ্ছে অথর যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা আপনি চেক করেন। এরপরেও অনেক জার্নাল কিন্তু বলে দেয় না, বলে যে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ফরম্যাট ইউজ করো, কিন্তু পুরো পেপারটাতে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আসলে এপিএটা একটু ইজি হয়, কারণ এপিএতে আসলে পরবর্তীতে আমার কাছে মনে হয় যে পরবর্তীতে রেফারেন্সটা লেখার সময় এপিএতে একটু ঝামেলাটা কম, এলোমেলো হয়ে যাওয়ার। কিন্তু যখন আপনি অন্য যে আরেকটা আছে সেটা আপনি নাম্বার দিয়ে যেটা করতে হয় সেটা করতে গেলে অনেক সময় দেখা যায় যে যখন ওভারল্যাপ হয়, অর্থাৎ
একই সাইটেশন তো আপনি আপনার পুরো জার্নালে কয়েকখানা ইউজ করতে পারেন। এই ওভারল্যাপটা আসলে মেইনটেইন করে রেফারেন্সটা লিখা আমার কাছে একটু ঝামেলার মনে হয়। তো কোথাও যদি সাইটেশন উল্লেখ করা না থাকে, আমি APA তেই লিখি। আর উল্লেখ করা থাকলে কোন প্রসিডিউর ফলো করে বা কোন ফরম্যাট ফলো করে লিখবো, সেটা উল্লেখ করা থাকলে তো ওটাই আপনাকে স্পেসিফিক ফলো করতে হবে। আর উল্লেখ করা না থাকলে আমার কাছে তো মনে হয় APA বেশি ইজি। আচ্ছা, এখানে আমি রেফারেন্সের দুটা হচ্ছে উদাহরণ দিয়েছি এবং এই দুটা সাইটেশন এবং রেফারেন্স পরবর্তীতে আমি তুলনা করেও দেখাইছি যে আসলে কিভাবে লিখছি। তো আচ্ছা, এখানে প্রথমত যে রেফারেন্সটা আমি দেখাইছি এটা আমার যে পেপারটা আমি কনক্লুশনে যে টাইটেলটা ইউজ করছি, টাইটেল পেপারটা সেটার। সেখানে আমি নিউমেরিক্যাল পদ্ধতি ফলো করে হচ্ছে করছি। নিউমেরিক্যাল পদ্ধতি ফলো করে 1 2 3 4 5 6 আকারে রেফারেন্সটা লিখছি এবং সাইটেশনের এখানে 1 নাম্বার যে রেফারেন্স, সাইটেশনের 1 নাম্বার সাইটেশন সেম। এই জিনিসটা কিন্তু আমি মেইনটেইন করছি পুরো পেপারটা জুড়ে। এখানে সাইটেশন 2 নাম্বার যে সাইটেশনটা আছে, একদম ওই 2 নাম্বার সাইটেশনের রেফারেন্স বলেন, বিবলিওগ্রাফি বলেন, এখানে 2 নাম্বারে পাবেন। এখানে কোনো হচ্ছে এলোমেলো করা যাবে না। সাইটেশন এবং রেফারেন্সের নাম্বার সঠিক থাকতে হবে, হ্যাঁ? আচ্ছা, ওই যে বললাম এখনই যে টাইটেল পেপারটা আমি ইউজ করছি কনক্লুশনের সময়, সেই টাইটেল পেপারটারই এখানে আমি উদাহরণ আকারে দিচ্ছি সাইটেশন এবং রেফারেন্স পাশাপাশি দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। এখন আমি যদি এটা একটু পড়ি, যে আলভা prolifera is a primary species responsible for green tide occurrence and has significant economic value as a seaweed species. আচ্ছা, এখানে একটা দেখেন, আলভা prolifera ও এফ মুলার 1778, অর্থাৎ এই যে বিজ্ঞানী মুলার আছেন, এই বিজ্ঞানী মুলার 1778 সালে এই স্পিসিসটার নামকরণ করছেন। এই কারণেই কিন্তু একদম তার নামের পাশে আমি প্রথম সাইটেশনটা দিছি। এখন আমি যদি তার নামের পাশে এই প্রথম সাইটেশনটা না দিয়ে অন্য কোথাও দিতাম, তাহলে কিন্তু এটা ভুল ধরতো। কারণ ইনি প্রথম হচ্ছে নামকরণটা করছেন। তো এটাই হচ্ছে সাইটেশনের ইম্পর্টেন্স। আমি এই কারণেই বলছি যে শুরু থেকে সাইটেশনটা আমরা যাতে সুন্দরভাবে মেইনটেইন করে লিখে রাখি, যেভাবে আমাদের ইজি হয় সেভাবে সাইটেশন এবং রেফারেন্সটা মেইনটেইন করা। আদারওয়াইজ এই ইনফরমেশনটা উল্টাপাল্টা হলে কিন্তু শুরুতেই আমাকে রিভিউয়াররা বলতো যে তুমি তো সাইটেশন ভুল লিখছো। তারপরে যে ইকোনমিক ভ্যালুর কথা উল্লেখ করে আমি আরো দুটো সাইটেশন দিচ্ছি। এই দুটো সাইটেশন আপনারা যদি একটু হচ্ছে লক্ষ্য করেন, অন্য পেপারগুলোই কিন্তু ইকোনমিক ভ্যালু উল্লেখ করে এই কথাগুলো হচ্ছে উল্লেখ নাই। শুধুমাত্র 2 এবং 3 নাম্বার পেপারে যে সাইটেশনটা আমি উল্লেখ করছি এখানেই আছে। অর্থাৎ লাইন বাই লাইন প্রত্যেকটা ইনফরমেশনের জন্য একুরেট সাইটেশন এবং রেফারেন্স খুব ইম্পর্টেন্ট। আবার এখানে যে 2 এবং 3 নাম্বার আমি সাইটেশনে দিয়েছি, আপনি রেফারেন্সের সেকশনটা দেখেন। 2 এবং 3 নাম্বারে সেম রেফারেন্সটাই আমি কিন্তু লিখছি। আমি যদি উল্টাপাল্টা করি, রিভিউয়াররা অনেক জ্ঞানী, তারা ধরতে পারে সবকিছু। সো এডিটোরিয়াল বডি অনেক জানে, তারা আসলে সবকিছু ধরে ফেলতে পারে। এই জিনিসগুলো কনসিস্টেন্সি মেইনটেইন করার চেষ্টা করবেন। অর্থাৎ এখানে আমি একে যেই সাইটেশন দিচ্ছি, এখানের 1 নাম্বারও রেফারেন্সে তাই। 2 নাম্বারে 3 নাম্বারে যে সাইটেশনের কথা উল্লেখ করছি, এই 2 এবং 3 নাম্বারের রেফারেন্স পেপারগুলো ডাউনলোড করে পড়লে এই ইনফরমেশনগুলো পাওয়া যাবে। 4 5 6 যে ইনফরমেশনগুলোর কথা বলছি, এখানকার রেফারেন্সের 4 5 6 নাম্বার রেফারেন্সে আপনি সেম ইনফরমেশনগুলো পাবেন। অর্থাৎ সাইটেশন এবং রেফারেন্সে
অবশ্যই এবং অবশ্যই ব্যালেন্স এবং কনসিস্টেন্সি মেইনটেইন করতেই হবে। না হলে কিন্তু আপনার হচ্ছে পেপার মেজর রিভিশন আসবে, রিজেক্ট হবে, অনেক ঝামেলা হবে। আচ্ছা, এখন আমি যে একটু আগে ভাইয়া জিজ্ঞেস করছিলেন যে এপিএ স্টাইলে লেখা যাবে কিনা? আমার এটা কিন্তু এপিএ স্টাইলে লেখা। এপিএ স্টাইলের ক্ষেত্রে এটা আমি আরেকটা আমার পাবলিশড পেপার থেকে হচ্ছে ইন্ট্রোডাকশন পোরশন থেকে এটা তুলে দিছি। দেখেন এপিএ স্টাইলে আমি আর কোনো নাম্বারিং ইউজ করি নাই। না করে অথরের নাম এবং সাল উল্লেখ করছি। আচ্ছা, অথরের নাম এবং সাল উল্লেখ করার একটা সুবিধা কি? এপিএ স্টাইলটা যখন আমরা লিখবো, তখন সাইটেশন লিখবো, তখন রেফারেন্সটা আমরা সাজাবো অ্যালফাবেটিক্যালি। অর্থাৎ এ, বি, সি, ডি, ই, এফ, জি এভাবে। তো এক্ষেত্রে আসলে একদম আ প্রথমেই যে হচ্ছে ওয়ালথার et al. 2002 লিখছি, প্রথমে এটা আমার উল্লেখ করা দরকার নাই। এটা একটু রেফারেন্সটা সাজানো এটার ক্ষেত্রে কিন্তু একটু ইজি হয়, তাই না? আদারওয়াইজ হচ্ছে একদম প্রত্যেকটা সাইটেশন ধরে তার ওই হিসাবে রেফারেন্সগুলো সাজানো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এই কারণেই আসলে যদি উল্লেখ না থাকে এপিএ স্টাইল, কোন স্টাইলে হচ্ছে সাইটেশন বা রেফারেন্স লিখবেন, এটা যদি উল্লেখ না থাকে বেটার হয় এপিএ স্টাইলে লেখা। তো এখানে আপনি রেফারেন্স এবং হচ্ছে সাইটেশনের মাঝে মিল এই কারণে খুঁজে পাচ্ছেন না, কারণ পুরো পেপারটা জুড়ে আমি যে সাইটেশন বা রেফারেন্সগুলো ইউজ করছি সেটার তো প্রথম অক্ষরটা সেটা তো এলোমেলোই, কিন্তু রেফারেন্স লেখার সময় আমি অ্যালফাবেটিক্যালি লিখছি। সো এখানে তো আমি একটা ছোট্ট পোর্শন তুলে দিচ্ছি, এ কারণে হয়তোবা আপনাদের মেলায় নিতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু আপনারা যদি পুরো পেপারটা দেখেন তাহলে দেখবেন যে শুধু ওয়ার্ড ধরে সার্চ করলেই আপনারা ওই সাইটেশনটা রেফারেন্সে ওয়ার্ড ধরে সার্চ করলে পেয়ে যাবেন। সো কোনো ফরম্যাট উল্লেখ না থাকলে এপিএ স্টাইলটাই বেটার ফলো করা। আচ্ছা, আজকে আমি ওভারঅল অলমোস্ট শেষই করে ফেলছি, কিন্তু শেষ করার আগেও আমি আবারও হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট এখানে পয়েন্ট তুলে ধরতে চাই, যেটা হচ্ছে আমি হয়তো স্লাইডে অ্যাড করিনি। পয়েন্টগুলো হচ্ছে ওভারঅল কনক্লুশন এবং সাইটেশন এবং রেফারেন্সের ক্ষেত্রে একটু হচ্ছে রিমাইন্ডারের মতো, যে কনক্লুশনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব নতুন কোনো ইনফরমেশন কনক্লুশনে অ্যাড না করার, ঠিক আছে? তারপরে চেষ্টা করব আমাদের যে অবজেক্টিভ এবং রিসার্চ কোশ্চেন আছে, মেইন অবজেক্টিভ মেইন রিসার্চ কোশ্চেন দিয়ে কনক্লুশনটা শুরু করা, এরপরে আমাদের মেইন ফাইন্ডিংসগুলো অ্যাড করা, মেইন ফাইন্ডিংসগুলো থেকে মেইন ফাইন্ডিংসগুলোর সিগনিফিকেন্সি কি, ফিউচার ডিরেকশন কি, সেটা ইমপ্লিকেশন কি সেটা উল্লেখ করা, ফিউচার ডিরেকশন উল্লেখ করা, এবং যদি কোনো লিমিটেশন থেকে থাকে সেই লিমিটেশনগুলো উল্লেখ করা। এবং ওভারঅল পুরো পদ্ধতিটা আমরা চেষ্টা করব খুব সহজ কথায় সাজানোভাবে উপস্থাপন করার। কনক্লুশন এমন একটা পার্ট যে আপনার যেমন হচ্ছে অ্যাবস্ট্রাক্টে পুরো রেজাল্টটাকেই আপনি খুব সংক্ষেপে এখানে তুলে ধরেন, ঠিক তেমনি কনক্লুশনে শুধু রেজাল্ট না, আপনারা একদম কি অবজেক্টিভস থেকে রেজাল্ট পর্যন্ত সবকিছুকে খুব অল্প কথায় কয়েকটা লাইনে যদি তুলে ধরেন, কনক্লুশনের ক্ষেত্রে খুব বেশি কেয়ারফুল হবেন, ঠিক যেরকম অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে কেয়ারফুল হচ্ছেন। আচ্ছা, এটা গেল কনক্লুশন। কনক্লুশনে অতিরিক্ত সবগুলো ফাইন্ডিং ইনক্লুড করার চেষ্টা করবেন না, শুধু মেইন ফাইন্ডিংসগুলো, নতুন কোনো ফাইন্ডিংস এখানে ইনক্লুড করবেন না, অতিরিক্ত কথাবার্তা বলবেন না। এরপরে আসে সাইটেশন। সাইটেশন প্রথম যেদিন পেপার লেখা শুরু করবেন সেদিন থেকেই সাইটেশন এবং রেফারেন্সটা মেনটেন করবেন। যেই প্রথমবার একটা হচ্ছে পেপার লিখতে যায়, সবারই আমার কাছে মনে হয় আমার
বা আমার পরিচিত যারা আছে সবারই মনে হয়েছে যে আচ্ছা সাইটেশন তো আমার মনেই থাকবে, এই পেপারগুলো সবই আমার পরিচিত। কিন্তু একটা পেপার লিখতে যেয়ে, জার্নাল পেপার লিখতে যেয়ে আপনাকে অসংখ্য পেপার পড়তে হবে, অসংখ্য ইনফরমেশন এক জায়গায় আনতে হবে, সাজাতে হবে এবং সেগুলোর ভিত্তিতে আপনার রেজাল্টটাকে আরো যুক্তিযুক্তভাবে উপস্থাপন করতে হবে। এই এত কিছু করতে যেয়ে মাথা থেকে আমাদের সাইটেশন এবং রেফারেন্সগুলো চলেও যাবে। তাই যদিও এটা খুব ছোট্ট একটা সামান্য জিনিস, কিন্তু এই সামান্য ভুল হতে পারে পুরো পেপার লেখার পরে আবার আপনাকে এই সাইটেশন এবং রেফারেন্স প্রপারলি আপনার কাছে না থাকায় আবার নতুন করে লেখা বা অ্যারেঞ্জ করা, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। তাই একটু সময় বেশি লাগুক, শুরু থেকেই আপনার সাইটেশন এবং রেফারেন্স যেগুলো আছে সেগুলো কালেক্ট করে রাখার চেষ্টা করবেন। কিভাবে কালেক্ট করবেন? আপনি তো আসলে জানেন না যে আপনার পেপার যেটা সেটা কোন জার্নালে সাবমিট করতে চাচ্ছেন, তাই না? যেহেতু জানেন না সেহেতু শুরু থেকে কোনো স্পেসিফিক স্টাইল ফলো না করে লিখলেও হবে। যেভাবে আপনি সঠিকভাবে তথ্য সংরক্ষণ করতে পারবেন সেভাবেই সংরক্ষণ করুন। কিন্তু তারপরেও সাইটেশন এবং রেফারেন্সের তথ্যগুলো সংরক্ষণ করুন। আদারওয়াইজ শেষ মুহূর্তে যে ঝামেলা হবে। আর সাইটেশন এবং রেফারেন্স হেল্প করার জন্য অনেকগুলো টুল অ্যাভেলেবেল আছে। যেহেতু এই প্রশ্নগুলো একটু অনেকগুলো সাইটেশন থাকে, অনেকগুলো রেফারেন্স থাকে, একটু ঝামেলা পাকায় যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার যদি মনে হয় যে আপনার একা একা মেনটেন করতে ঝামেলা হচ্ছে, আপনি কোনো একটা অনলাইন টুলের হেল্প নেন। পেইডও হতে পারে, আনপেইডও হতে পারে। ঠিক আছে? যেকোনো একটা। যদি ঝামেলা ফিল হয় অনলাইন টুল নেন। পেইডগুলোও হচ্ছে অনেকখানি শেয়ার পেইড হচ্ছে টুলগুলো পাওয়া যায় কিনতে খুব অল্প টাকায়, 200-300 বা এরকম টাকাতেও 2-3 মাসের জন্য, 1 মাসের জন্য আপনারা কিনতে পারবেন। এবং চেষ্টা করবেন সাইটেশন এবং রেফারেন্স, চেষ্টা না 100% পুরো পেপারে একই ফরম্যাট মেইনটেইন করে লেখা। একই ফরম্যাট মেইনটেইন করে লিখবেন। যদি আপনার জার্নাল আপনাকে স্পেসিফিক কোনো ফরম্যাটের কথা বলে দিয়ে থাকে, সেই ফরম্যাট ফলো করেন। যদি আপনার জার্নাল আপনাকে স্পেসিফিক কোনো ফরম্যাটের কথা না বলে থাকে, তাহলে আপনার যে ফরম্যাটের সুবিধা মনে হয়, আপনি কমফোর্টেবল ফিল করেন, সেই ফরম্যাটেই হচ্ছে আপনি সাইটেশন এবং রেফারেন্স লিখবেন। আরো বেটার হয় যে জার্নালে সাবমিট করছেন ওই জার্নালের অলরেডি পাবলিশড পেপারগুলো কোন স্টাইল ফলো করে লিখছে সেটা ফলো করে লিখতে পারেন। এবং পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সাইটেশন স্টাইল এবং রেফারেন্স স্টাইল যাতে কারেক্টলি ফরম্যাটেড হয় এবং ডিটেল ইনফরমেশনগুলো যাতে অ্যাকুরেট হয়। তো আরেকটা ব্যাপার, সাইটেশন এবং রেফারেন্সের মাঝে কনসিস্টেন্সিটা যাতে বজায় থাকে। অর্থাৎ সাইটেশন আমি লিখলাম এপিএ স্টাইলে, কিন্তু রেফারেন্স লিখলাম নিউমেরিক্যাল ওয়েতে, সেটা কিন্তু হবে না। সাইটেশন যদি এপিএ স্টাইলে লিখেন, রেফারেন্সও কিন্তু এপিএ স্টাইলের ফরম্যাট ফলো করেই লিখবেন। সাইটেশন যদি আপনি নিউমেরিক্যাল পদ্ধতি ফলো করে লিখেন, রেফারেন্সও মাস্ট বি আপনি নিউমেরিক্যাল পদ্ধতি ফলো করে লিখবেন। তাহলেই আপনার ওভারঅল পেপারে কনসিস্টেন্সিটা মেনটেন হবে, আদারওয়াইজ হবে না। তো আমি আশা করি যে সাইটেশন এবং রেফারেন্সের এই কয়েকটা পয়েন্ট আপনারা যদি একটু, আসলে খুব ডিফিকাল্ট না, বাট ওই যে ছোট ছোট যে টিপসগুলো এগুলো যদি মনে রাখেন, হোপফুলি আপনারা হচ্ছে সহজেই সাইটেশন এবং রেফারেন্স পোর্শনটা একদম শুরু থেকে সুন্দরভাবে মেনটেন করে শেষ করতে পারবেন এবং পেপার সাবমিশনের আগে কোনো ঝামেলা হবে না। আর কনক্লুশনের ক্ষেত্রেও একই কথা, যে যত বেশি প্র্যাকটিস করবেন, ভালো জার্নালে পাবলিশড হয়েছে, ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশড হয়েছে, এরকম আপনার রিলেটেড রিসার্চ হয়েছে এরকম কোনো পেপার ডাউনলোড দিয়ে চেষ্টা করবেন
আপনার লেখাটাকে সেটা অনুযায়ী ইমপ্রুভ করার। একদিনেই হয়তোবা ইমপ্রুভ হবে না, কিন্তু লিখতে, লিখতে ইমপ্রুভ হবে। পেপার রাইটিং এর আ আমি মনে করি যে রুলস আসলে একটাই। যত বেশি পড়বেন এবং যত বেশি লিখবেন আপনার লেখা তত ইমপ্রুভ হবে, আপনার জার্নালের কোয়ালিটি তত ইমপ্রুভ হবে। সরি, পেপারের কোয়ালিটি তত ইমপ্রুভ হবে। সো আমি আশা করি যে হচ্ছে আমার আ লিক লাইভের থেকেও ছোট, ছোট যে টিপসগুলো, এই টিপসগুলো আপনাদের ওভারঅল একটা রিসার্চ পেপার লিখা এবং রিসার্চ পেপার আম সুন্দর অ্যাকসেপ্ট এর আগ পর্যন্ত আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো অলমোস্ট আমি হচ্ছে যেহেতু রেফারেন্স এবং সাইটেশন পর্যন্ত বলে ফেলছি, অলমোস্ট আমার হচ্ছে কিভাবে একটি জার্নাল পেপার লিখতে হয় এর অলমোস্ট সবগুলো টপিকই আমি কাভার করে ফেলছি। তারপরেও কিছু ছোট, ছোট বিষয় থেকে থাকে। আ সে বিষয়গুলো নিয়ে আমি সামনে হয়তো কথা বলব। এবং সাথে আ নেক্সট হচ্ছে যে লাইফটা আছে আমি চেষ্টা করব আ ওভারঅল একটা রিসার্চ পেপার লেখার যে ছোট, ছোট টিপস গুলো আছে একদম রিসার্চ টাইটেল থেকে সাইটেশন পর্যন্ত সব টিপস গুলো একটা হচ্ছে লাইভের ভিতরে অ্যারেঞ্জ করার। যাতে করে হচ্ছে একটা লাইভ দেখে আপনারা ছোট, ছোট সব টিপস গুলো একত্রিত করে পান। সেটার আমি আসলে চেষ্টা করব। বেসিক্যালি আমার নিজেরও মনে হয় যে হচ্ছে এই যে ছোট, ছোট টিপস, এই টিপস গুলো আসলে একটা রিসার্চ পেপার ইমপ্রুভ করার জন্য খুবই ইম্পোর্টেন্ট। তো আজকের হচ্ছে লাইভ এখানেই শেষ। আসসালামু আলাইকুম।